পেটের জ্বালায় রাজনীতিতে আসেনি, আর ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসেনি। আমি মাস্টার্স আমি ক্যালকাটা আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের আমি অ্যাডমিশন নিয়েছি গ্র্যাজুয়েশনে। ফার্স্ট দিনই একটা টিচারের সাথে পরিচিত হয়েছিলেন, প্রফেসরের সাথে। তা ক্লাস নিতে নিতে একদিন তিনি বলছেন, পড়াতে পড়াতে আমাদেরকে বলছেন, তোমরা সব বুঝতে পারছো তো? আমরা বললাম স্যার হ্যাঁ। কিছু বললো স্যার হ্যাঁ, আর কিছু চুপ করে গেল। মাস্টার সাহেব বইটা বললে মনে হয় আমি ঠিক করে পড়াতে পারছি না, তাহলে আজকে শেষ করে দিই। আর বলেছিল আমার প্রফেসরের কাছ থেকে আমার একটা শিক্ষা। প্রফেসর কি শিক্ষা দিলেন? রিয়াকশান যত ভালো হবে তাহলে মনে হবে যে আমি পড়াচ্ছি তত ভালো। তো আপনাদের দিক থেকে রিয়াকশান যত ভালো আসবে আমার মনে হবে আমি কিন্তু সমাজের জন্য কিছু বলছি। আমি ক্ষমতা দখলের রাজনীতিতে আসি না। আমার ক্ষমতা হবে আমি মিনিস্টার হব, আমি মন্ত্রী হব, ও স্বপ্ন আমার নাই। আমি যদি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসতাম তাহলে আমি এখন দুটো মন্ত্রী নিয়ে এখানে হয়তো হাজির হতাম, কিন্তু ওটা আমার দরকার নাই। আমি মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, মানুষের হয়ে কথা বলবো। সে যে কোনো জাত, ধর্ম, বর্ণ আমার কাছে সেটা বড় প্রশ্ন নয়। আমার কাছে প্রশ্ন এটাই যে কোনো মানুষের সাথে যদি অত্যাচার অন্যায় হয়, যে মানুষ অত্যাচারের শিকার তার পাশে দাঁড়াবো। যে অত্যাচার করছে সামনেওয়ালা যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে আমি লড়াই সংগ্রাম জারি রাখবো। তাতে একবার কেন, যদি 100 বার আমাকে জেলে দেয় আমি দ্বিধা কণ্ঠরোধ করবো, আমার কণ্ঠরোধ হবে না। 100 বার আমি মানুষের জন্য জেল খাটতে প্রস্তুত আছি। এখনো বলতে হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না। এখনো বলতে হচ্ছে আমি কৃষক কেন বিলো 8,000 মাস গেলে ইনকাম করছি। এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে। তাই বাংলার মানুষ, বোদায়ের মানুষ সজাগ হন, সতর্ক হন, ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না। আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন। আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন। আপনাদের বলবো আগামী দিন আসছে আমনাগা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন। আমনাগা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমনাগার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে, আমনাগার মানুষের অভাব অভিযোগের কথা বলবে, আমনাগার মানুষের ভালো কি হবে তার কথা বলবে। আমনাগার শিক্ষা প্রতিষ্ঠান, আমনাগার স্বাস্থ্য কেন্দ্র, আমনাগার সম্প্রীতি, আমনাগার ঐক্য, এক কথায় আমনাগার মানুষ যাতে ভালো থাকে, যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা, বিধানসভা। তাই আগামী 2026 আসছে, আমরা আমনাগা থেকে আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো, যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক আমনাগার মানুষের ভালো থাকার কথা বলবে। সর্বপ্রথমেই বলবো যারা আজকে দর্শকের আসনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অগণিত নারী পুরুষ নির্বিশেষে দূরে কাছে আছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাবো আজকের এই মঞ্চ থেকে। সাথে সাথে মিডিয়ার যে সমস্ত বন্ধুরা আমাদের এই অধিকার সভার কার্যক্রম রাজ্যের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো আমার প্রশাসনের কর্তারা, বন্ধুরা, আমাদের সমাজের যারা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, যাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায় আজকে আমাদের অধিকার সভা সুষ্ঠুভাবে চলছে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এই আশা রাখি। বন্ধুগণ, আজকে আমি কটা পয়েন্টের উপরে কথা বলবো তা নয়, আমি কিছু বেসিক আরও কিছু পয়েন্টের উপরে কথা বলতে চাই। বোদায় এসেছি মানে বোদাই এলাকার নামের সাথে সাথে একটি নাম খুব কানে বেজে ওঠে, সেটা কি? এখানকার হাই স্কুল। ঐতিহ্য এখানকার উত্তর 24 পরগনা জেলার একটা গুরুত্বপূর্ণ হাই স্কুল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, একটু খোঁজ নিয়ে যদি আমরা এই অঞ্চলের মানুষজন দেখি তাহলে দেখা যাবে যেই পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হওয়া দরকার, অর্থাৎ ছাত্রর সংখ্যা অনুযায়ী শিক্ষক দেওয়া দরকার, তার কিঞ্চিত পরিমাণ হচ্ছে না। ফলে ছাত্রের সংখ্যা বেশি কিন্তু উল্টো দিকে দেখছি টিচারের সংখ্যা কম। সেই প্রশ্ন নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে না কোশ্চেন করি, দলবদ্ধভাবে না কোশ্চেন করি, রাজ্য সরকারকে না প্রশ্ন করি, শিক্ষামন্ত্রীকে না প্রশ্ন করি, আপনাকে আমাকে তার আগেই ভাগ করে দেওয়া হচ্ছে আমরা ওরা ভেবে, আমরা ওরা করে দেওয়া হচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী, অপরদিকে মমতা ব্যানার্জি, এই দুইজন মিলে, এদের দুই বর্তমান যে দুটো দল আছে, এরা মিলে পশ্চিমবাংলার অগণিত মানুষ, সহজ সরল সাদাসিধে মানুষকে এরা বারবার বোকা বানিয়ে দিয়ে যাচ্ছে। আজকে বোদায় দাঁড়িয়ে আওয়াজ তোলা দরকার। বোদায় হাই স্কুল একটা ঐতিহ্যশালী
ঐতিহ্যবাহী হাই স্কুলে টিচার নাই কেন, এই প্রশ্নটা আমাদের করা দরকার। তার পরিবর্তে এই বোধাই অঞ্চলের মানুষেরা ছুটে যাচ্ছে, কাউকে বলছে বাবু ফর্মটা ফিল আপ করে দাও, ফর্মটা ঠিক হয়েছে, ফিল আপটা ঠিক হয়েছে নাকি, ওটা নিয়ে তাদেরকে ব্যস্তর মধ্যে রেখে দিয়েছে। প্রশ্ন তোলা দরকার ছিল বোধাই হাই স্কুলে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কম্পোজিট গ্রান্ট বাবদ কত টাকা প্রাপ্য ছিল, কত টাকা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা তোলার দরকার ছিল। এই প্রশ্ন আমরা কেউ তুলছি না। আমরা ভাবছি আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমার দাদুর নাম, আমার দাদিমার নাম 2002 ভোটার লিস্টে আছে নাকি দেখি, ওটা নিয়ে এসে আমাকে গণনা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। প্রশ্ন তোলার দরকার ছিল বোধাই হাই স্কুলে যে টয়লেটটি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আগামীকাল হাই স্কুলে যাবেন, যদি রাতের মধ্যে পরিষ্কার করে দেয় তো ভালো কথা, গিয়ে দেখবেন, গার্জেনরা যাবেন, আপনাদের মহিলা যারা স্কুলে পড়ে, আপনাদের পুরুষগুলো যারা স্কুলে পড়ে, বয়েজ টয়লেট, গার্লস টয়লেটে গিয়ে দেখবেন কি নোংরা অবস্থা হয়ে আছে, ওখানে ব্যবহারের অযোগ্য হয়ে আছে। তাই এখানে প্রশ্ন তোলা দরকার ছিল আমার বাড়ির ছেলে মেয়েগুলো বোধাই হাই স্কুলে গিয়ে পড়াশোনা করে, প্রকৃতির ডাকে যখন তারা সাড়া দিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা ওই টয়লেটগুলো ব্যবহার করতে পারে না। আমি তথ্য দিয়ে বলছি পশ্চিম বাংলার যে স্কুলগুলো আছে তার 5 to 10% ওপরে টয়লেট তারা ব্যবহারযোগ্য নয়। এটা আমি আমার কথা বলছি না, ডেটা দিয়ে বলছি। কারণটা কি? প্রশ্ন তোলার কথা ছিল তো আমাদের এটা, আজকে তো আলোচনার দরকার ছিল এটা, যে বোধাই হাই স্কুল, এত বড় হাই স্কুল, এত ঐতিহ্যশালী হাই স্কুলের টয়লেটের অবস্থা খারাপ কেন? তার পরিবর্তে এখন আমরা কি করছি গো, বিওলোকে কবে ফর্মটা ফিল আপ করে জমা দেবো, তাই না? মানে সাবজেক্ট ছিল বোধাইয়ের উন্নয়ন, অবজেক্ট ছিল এটা। এখন আপনার সামনে সাবজেক্ট কোনটা দাঁড় করিয়েছে? আপনার গণনা ফর্ম। আর এই গণনা ফর্মকে সামনে রেখে মানুষকে হয়রানি করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে। কিভাবে বিজেপি তৃণমূল মিলে সাধারণ মানুষকে পেশাই করছে তার আমি একটা তথ্য দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন পশ্চিমবঙ্গে নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, এসআইআর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। সত্যি যদি 1.5 কোটি অনুপ্রবেশকারী থাকে, অবৈধ প্রবেশকারী থাকে, অনুপ্রবেশকারী থাকে, তাদের বিরুদ্ধে দেশের যে আইন আছে আইন মোতাবেক ট্রিট করতে হবে, এটাতে কেউ দ্বিমত নয়। কিন্তু সত্যিকারের অর্থে কি পশ্চিম বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে? এটা আমাদেরকে জানতে হবে। শুভেন্দু অধিকারী বর্তমানে যে দলে আছে, কেন বর্তমান বললাম আপনারা কি বুঝতে পেরেছেন? কখন কোথায় থাকে ওরাও জানে না, আর আমাদেরকেও বোকা বানিয়ে দেয়। আজকে যেখান রামি আছে কালকে সে চলে যাচ্ছে, ওই জন্যই বর্তমান দল বললাম। যাক, শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি। বিজেপি কেন্দ্র সরকার চালাচ্ছে। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছে একটা মামলাতে। কেন্দ্র সরকারকে প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে। যে প্রশ্ন করেছিল বা জানতে চেয়েছিল, এফিডেভিট দিয়ে, হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে ভারত সরকার জানাচ্ছে, অর্থাৎ অমিত শাহজি, নরেন্দ্র দামোদর দাস মোদিজিরা জানাচ্ছেন সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, মানে 41,000-ও নয়। যদি সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা থাকে, তাহলে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা কি করে থাকলো? কত বড় অসত্য কথা বলছে। তাহলে তো ভারত সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিয়ে বলতে পারতেন পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা প্লাস পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 40,000 যুক্ত আছে, এ কথা বলতে পারতো তো। তাহলে এ থেকে একটা প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী মহাশয় 1.5 কোটি রোহিঙ্গার যে গল্প শোনাচ্ছে সেটা শুধুমাত্র আইওস করার জন্য, মিথ্যাচার করার জন্য, পশ্চিমবাংলার মানুষকে বদনাম, পশ্চিমবাংলার
মানুষের প্রতি তার বিদ্বেষের একটা জ্বলন্ত উদাহরণ। এটা বিশ্বাস করা যায় তো নাকি ভাই? তাহলে আমার প্রশ্ন এখানে, ভারত সরকার যেখানে বলছে যে পুরো ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, আর শুভেন্দু বাবু যেখানে বলছে পশ্চিমবাংলায় 1.5 কোটি আছে, তাহলে পশ্চিমবাংলা সরকার কি করছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এই প্রশ্নটা আমাদের করতে হবে তো নাকি? একটু সাড়া দেবেন না ঠান্ডা পড়ে গেছে? প্রশ্ন করা তো দরকার, প্রশ্ন করতে হবে। তাহলে পশ্চিমবাংলা সরকার কেন শুভেন্দু অধিকারীর এই কথাটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না? এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। শুভেন্দু বাবুর বিরুদ্ধে যদি পশ্চিমবাংলা সরকার আইনত ব্যবস্থা নেয়, তাহলে শুভেন্দু বাবু যেভাবে বিস্ফোরক মন্তব্য করছে, যেই মন্তব্যতে সম্প্রীতির বাংলায় যে কোনো টাইম অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, এই সম্প্রীতির বাংলা, এই বাংলা ঐক্যের বাংলাতে যে কোনো টাইম অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, হিংসা হতে পারে, অথবা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ফাটল তৈরি হতে পারে, যে বক্তব্য দিচ্ছে। এখন শুভেন্দু অধিকারীকে ধরে যদি জেলের মধ্যে রাখা হয় মিথ্যা তথ্য পরিবেশনের জন্য, তাহলে পশ্চিমবাংলায় ভাড়খাওয়া ভাষণ আর দেওয়ার লোক থাকবে না, পশ্চিমবাংলার সম্প্রীতি বিনষ্ট করার আর লোক থাকবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস তো চায় না পশ্চিমবাংলার সম্প্রীতি, পশ্চিমবাংলার ঐক্য। তৃণমূল কংগ্রেসও বিজেপির সাথে তাল মিলিয়ে সাম্প্রদায়িক রাজনীতির চাষ করছে। কারণ শুভেন্দু অধিকারী যত সাম্প্রদায়িক কথা বলবে, হিন্দু মুসলমানের মধ্যে তত বিভাজন হবে, হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন হবে, প্রশ্ন তোলার লোক কমে যাবে, অথবা প্রশ্নটা দু সাইড থেকে একসাথে সম্মিলিতভাবে উঠবে না। এরা যেভাবে ব্যর্থ, এর ব্যর্থতার দায় ঢাকার জন্য এরা সাম্প্রদায়িক রাজনীতিকে বকলমে প্রমোট করছে। আপনারাই বলুন, আপনার আমার কপালে লিখে দিচ্ছে কি 1.5 কোটি রোহিঙ্গা আছে, তো রোহিঙ্গা তো নাই, মিথ্যা কথা বলছে, অসত্য কথা বলছে। তাহলে পশ্চিমবাংলা সরকারকে তো অপমান করছে শুভেন্দু বাবু, কি গো? অপমান করছে তো নাকি? তাহলে অপমানের জবাব দেওয়ার জন্য পশ্চিমবাংলা সরকারের কাজ কি ছিল? শুভেন্দু বাবুর বিরুদ্ধে সুমোটো মামলা করে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। শুভেন্দু বাবুকে জেলের মধ্যে রেখে দিলে পশ্চিমবাংলায় আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগবে, এই কথা বলার কেউ সাহস দেখাতে পারবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস চায় না পশ্চিমবাংলার সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করুক। তৃণমূল কংগ্রেস চায়, বিজেপি চায় হিন্দু মুসলমান আলাদা হয়ে যাক, ওদের ভোটটা আমরা ভাগ করে নেব, আর 5 বছর ধরে মানুষকে বোকা বানিয়ে রাখবো। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একদিকে শুভেন্দু বাবুদেরকে জবাব দিতে হবে, উল্টো দিকে মমতা ব্যানার্জিদেরকে জবাব দিতে হবে। আমাদের প্রশ্ন তুলতে হবে, কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে নমশূদ্র, কে মতুয়া দেখার দরকার নয়। এই বোদায়ের মাটিতে দাঁড়িয়ে বোদায়ের হাই স্কুলের পরিকাঠামোর পরিবর্তন করতে হবে। এখানে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। এখানকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করতে হবে। এখানের কৃষকের গড়াই বাড়াতে হবে। এখানে গণপরিবহনের ব্যবস্থার উন্নতি করতে হবে। এ দাবি আমাদেরকে তুলতে হবে। তার পরিবর্তে আমরা কি করছি? ওরা ওদের খেলাতেই মিশে যাচ্ছি। ওরা আমাদের যে খাবার খাওয়াচ্ছে আমরা সে খাবার খেয়ে নিচ্ছি। এত ঝিমি আছেন কেন আপনারা? বক্তব্য শেষ করে দেবো? তাহলে আমাকে ভাই রিয়াকশান দিতে হবে। আমি পেটের জ্বালায় রাজনীতিতে আসিনি, আর ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি। আমি মাস্টার্স আমি আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের আমি অ্যাডমিশন নিয়েছি গ্র্যাজুয়েশনে। ফার্স্ট দিনই একটা টিচারের সাথে পরিচিত হয়েছিলেন, প্রফেসরের সাথে। তা ক্লাস নিতে নিতে একদিন তিনি বলছেন, পড়াতে পড়াতে আমাদেরকে বলছেন, তোমরা সব বুঝতে পারছো তো? আমরা বললাম স্যার হ্যাঁ। কিছু বললো স্যার হ্যাঁ, আর কিছু চুপ করে গেল। মাস্টার সাহেব বইটা বললো, মনে হয় আমি ঠিক করে পড়াতে পারছি না, তাহলে আজকে শেষ করে দিই। বলেছিল আমার প্রফেসরের কাছ থেকে আমার একটা শিক্ষা। প্রফেসর কি শিক্ষা দিলেন? রিয়াকশান যত ভালো হবে তাহলে মনে হবে যে আমি পড়াচ্ছি তত ভালো। তো আপনাদের দিক থেকে রিয়াকশান যত ভালো আসবে
আমার মনে হবে আমি কিন্তু সমাজের জন্য কিছু বলছি। আমি ক্ষমতা দখলের রাজনীতিতে আসি না। আমার ক্ষমতা হবে, আমি মিনিস্টার হব, আমি মন্ত্রী হব, ও স্বপ্ন আমার নাই। আমি যদি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসতাম তাহলে আমি এখন দুটো মন্ত্রী নিয়ে এখানে হয়তো হাজির হতাম, কিন্তু ওটা আমার দরকার নাই। আমি মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, মানুষের হয়ে কথা বলবো। সে যে কোনো জাত, ধর্ম, বর্ণ আমার কাছে সেটা বড় প্রশ্ন নয়। আমার কাছে প্রশ্ন এটাই যে কোনো মানুষের সাথে যদি অত্যাচার, অন্যায় হয়, যে মানুষ অত্যাচারের শিকার তার পাশে দাঁড়াবো। যে অত্যাচার করছে সামনেওয়ালা যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে আমি লড়াই সংগ্রাম জারি রাখবো। তাতে একবার কেন, যদি 100 বার আমাকে জেলে দেয় আমি দ্বিধা কণ্ঠরোধ করব, আমার কণ্ঠরোধ হবে না। 100 বার আমি মানুষের জন্য জেল খাটতে প্রস্তুত আছি। আপনারা, আমি অবাক হয়ে যাচ্ছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আজকে আমাদের প্রশ্ন করা দরকার যে এখানে মধ্যে আপনার বারাসাতের মাটি, আমডাঙ্গার মাটি, মধ্যম গ্রামের মাটি, এই মাটিতে আজকে কিভাবে অন্যায় অনাচারের চাষ হচ্ছে এটা বন্ধ করার জন্য প্রশ্ন করা দরকার। সেই প্রশ্ন আমরা করছি না, উল্টে আমরা স্রোতের সাথে গা ভাসিয়ে দিচ্ছি। তাই বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। নির্বাচন আসলো, হই হই করলেন, কেউ বলছে বিজেপিকে আটকাতে হবে, কেউ বলছে তৃণমূলের হাত থেকে বাঁচতে হবে। এই বিজেপিকে আটকাবার নামে আপনার কাছ থেকে তৃণমূল ভোটটা লুট করলো, আর তৃণমূলের অত্যাচার থেকে বাঁচানোর নামে বিজেপি আপনার কাছ থেকে ভোটটা লুট করলো। প্রকৃত অর্থে দেখুন, দুজন দিনের শেষে এক জায়গায় বসে গল্প করছে আর আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। তাই আমাদের ভাবতে হবে 2021 সালে নির্বাচনের সময় একটা রাজনৈতিক দল আওয়াজ তুললো ভোটটা অন্য জায়গায় দিও না, বিজেপি চলে আসবে। আপনারা ভরসা করলেন, ওদের ট্যাপে পা দিলেন, ওদের দেওয়া ঔষধ আপনি গিলে নিলেন। আপনাকে বিজেপি আটকানোর স্বপ্ন দেখালো, আপনি বিজেপি আটকানোর জন্য তৃণমূলকে ভোটটা দিলেন। কিন্তু আজকে 2021 থেকে ভোটটা দিয়েছেন, আজকে 2025, 4.5 বছর হতে চলেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের ভোটটা সত্যিকারের অর্থে বিজেপিকে আটকানোর জন্য কাজে লাগলো না, বকলমে তৃণমূলকে ভোটটা দিয়ে বরঞ্চ বেশি করে বিজেপির চাষ বাংলায় হলো। আপনারা বলুন, আজকে বিজেপি আর একটা দল তৃণমূলের এই নোংরামি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের বোম গুলি পিস্তল, তৃণমূলের এই অন্যায়, তৃণমূলের এই কাটমানি, তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই অনাচার বন্ধের জন্য বিজেপি বলেছিল আমাকে ভোটটা দাও, আমি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ তারা মাখামাখি হওয়ার পরে অবশেষে একজন জেল থেকে বার হতে বাকি ছিল, সে পার্থ চ্যাটার্জি, তাকেও তারা জামিনের ব্যবস্থা করে দিল। লাভটা কি হলো? আপনার 5টা বছর নষ্ট হলো। আপনি চাইছেন কি একটা ভালো সরকার, তাই না? আপনি ভোটটা কেন দেবেন? আমি চোর ডাকাতের কথা বাদ দিয়ে আজকে এই প্রসঙ্গে আলোচনা করব। কারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো। আমি এই বিষয়টা নিয়ে একটু আমাদের সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? হাত তুলে দেখান তো, শেষের দিকে যারা আছে রাজি আছেন আপনারা? আমি একটু সিস্টেম নিয়ে আজকে আলোচনা করতে চাই। মায়েরা, চোর ডাকাত কে নতুন করে বলতে লাগবে? কেউ বলতে লাগবে চোর ডাকাত কারা এখানে? রাজ্যে যারা দেশে আছে, একটা চোর একটা ডাকাত। ভোট চোর, ওটা ভোট ডাকাত। গত কয়েকদিন আগে বিহারে নির্বাচন হয়েছে। টোটাল বিহারে ভোটারের সংখ্যা কত জানেন? 7,42,00,000। আর কতজন ভোট দিয়েছে জানেন? 7,45,00,000। 3 লাখ শুধু ভোট বাড়েনি, ভোট বেড়েছে তো 3 লাখ। আর একটা তথ্য শুনলে আপনি হয়রান হয়ে যাবেন। কি বলুন তো? ভোট পুলিং হয়েছে 66.67%, 67ও নয়, 66.67%। আর কি দেখাচ্ছে? 110% ভোট হয়েছে। 2,30,00,000 ভোট কোথা থেকে আসলো রে বাবা? ওটা ডাকাত, ওটা হচ্ছে ভোটের ডাকাত, এটা ভোট চোর। এটা বলতে কোনটা? অর্জুন সিং যখন কখন কোন দলে থাকে তাদের দলের কথা বলছি। অর্জুন সিংকে যদি ভোট চোর বলে দুদিকে ওর গায়ে লাগবে। কেন বলেন তো? ও কখন কোথা থাকে উনি নিজেও জানে না। যাক, আজকে আমি একটু ওই চোর ডাকাতদের প্রশ্ন না গিয়ে আমি একটু সরকার নিয়ে আলোচনা করতে চাই। একটু শুনবেন? দেখুন, সরকারটা আমি আজকে প্রশ্ন করছিলাম আপনাদেরকে, বলছিলাম
যে বোদাই হাই স্কুলে টিচার নাই, কম্পোজিট গ্রান্ট নিয়মিত যেটা দেওয়ার কথা সেটা পাচ্ছে না। কম্পোজিট গ্রান্টগুলোকে নিয়ে কি হয়, স্কুলে আজকাল নেবেন কোশ্চেন ছাপাই, চক ডাস্টার হ্যান ত্যান যেগুলো আছে, ইলেকট্রিক বিল পর্যন্ত কম্পোজিট গ্রান্টগুলো থেকে দেওয়া হয়। তো নিয়মিত না আসার ফলে এইগুলো থেকে তারা ব্যাঘাত ঘটছে। এবার আমার প্রশ্ন, বোদাই হাই স্কুলের বাচ্চা যেগুলো পড়াশোনা করতে যায় তারা যে টয়লেটে যায়, টয়লেটের দুরবস্থা কেন? এর জন্য দোষী কে বলুন একটু? দোষী কে? হ্যাঁ, আপনি আমি। টিএমসি নেকে পরে দোষ দেবো, এখানে আপনার সাথে আমার ডিফারেন্স। দোষী কে? আপনি আমি দোষী, যারা ভোট দিয়ে তৃণমূলকে ওই শিক্ষামন্ত্রী বানিয়েছে, যারা তৃণমূলকে দিয়ে ভোট দিয়ে সরকার তৈরি করেছে, তারাই তো দোষী। আপনি চাইছেন বোদাই হাই স্কুলে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে শিক্ষক দেওয়া হোক, আপনি চাইছেন বোদাই হাই স্কুলের কম্পোজিট গ্রান্টগুলো নিয়মিত আসুক, আপনি চাইছেন বোদাই হাই স্কুলের যে বাচ্চাগুলো স্কুলে যায় টয়লেটটা যাতে পরিষ্কার থাকে। এক কথাই বোদাই হাই স্কুলের ঐতিহ্য ফিরে আসুক, পঠন পাঠনের ব্যবস্থা ঠিকঠাক গড়ে উঠুক, শুধু মিড ডে মিল খেয়ে বাড়ি আসুক এটা নয়, সাথে সাথে বাচ্চারা পড়াশোনা করুক, এটা আপনি আশা করছেন। কিন্তু দায়িত্ব কার হাতে তুলে দিচ্ছেন? তারা যারা চাইছে এই স্কুলটাকে বন্ধ করে বেসরকারিকরণ করবেন, তাদের হাতে যদি তুলে দেন দায়িত্ব, তো আপনি ভুল জায়গায় দিচ্ছেন। আপনি আশা করছেন কি ডাব খাবো, আর লাগাচ্ছেন কি আমড়া গাছ। আমড়া গাছ লাগিয়ে ডাব খাওয়ালে হবে? আশা করলে হবে? আপনি আশা করছেন আমডাঙ্গার ব্লক হসপিটালটাতে গিয়ে যাতে সঠিক ট্রিটমেন্ট পায়, আমডাঙ্গার ব্লক হসপিটালে গেলে নিয়মিত যাতে ডাক্তার আসে, ওখানে এক্সরে হয়, এক্সরে রিপোর্ট ওখান থেকেই পাবো, ওখান থেকেই ট্রিটমেন্ট পাবো, আমি ওখান থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি আসবো, এ আশা করছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, আমডাঙ্গা হসপিটালে যাবেন নিয়মিত ডক্টর পাবেন না, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নাই, আবার অনেক ক্ষেত্রে দেখবেন এক্সরে করার দরকার আছে, এক্সরে মেশিন থাকলে তো টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে ওই যে রিপোর্ট প্রিন্ট হয়ে আসবে সেটা নাই। এটা কি সরকার? সরকারটার কাজ কি? সরকারকে আপনি তৈরি করেছেন, আপনার ভোটে সরকার তৈরি হয়েছে, কারণ আগামী 5 বছর আপনি কি করবেন? অসুস্থ হলে সুস্থ করে তুলবে সরকার, এই লক্ষ্য নিয়ে তাকে ভোট দিয়েছেন। আগামী দিনে আপনি স্কুলে আপনার বাচ্চাটাকে পাঠাবেন, ওখানে শিক্ষার পরিবেশ থাকবে, আপনার বাচ্চাটি ওখানে পড়াশোনা করে বুনিয়াদী শিক্ষা থেকে শুরু করে সে শিক্ষা অর্জন করবে, এই জন্য সরকার তৈরি। এটা পাচ্ছেন কি? এই কারো কি অসুবিধা হচ্ছে না কি বলো তো? তো ওটা কারা লাফালাফি করছে ওখানে? ধরে বার করে দাও একদম। আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন? সরকারের কাজটা কি? কাটমানি খাওয়া? সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে আমার মাথায় ছাদ নয়, ছাদের ব্যবস্থা করা। সরকারের কাজ আমার পেটে খিদে আছে, খাদ্যের ব্যবস্থা করা। সরকারের কাজ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলা। সরকারের কাজ আমি পড়াশোনা করতে চাই, সেই পরিবেশ আমাকে দেওয়া। সরকারের কাজ হচ্ছে কৃষকের মাসিক গড় আয় বাড়ানো। সরকারের কাজ হচ্ছে ওই আমাদের চা বাগানের চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করা। সরকারের কাজ হচ্ছে আপনাকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়া। সরকারের কাজ হচ্ছে আপনি যাতে ভালো থাকেন তার ব্যবস্থা করা। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি? সরকারের সাথে গুটি কয়েক লোক যারা জুড়ে আছে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে, তাদের অ্যাসেট বাড়াচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যাদের ভোটে সরকার তৈরি হলো তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাহলে ভুল জায়গায় তো আপনারা ভোটটা দিয়েছেন। তাহলে আপনি এত বড় পাওয়ারফুল, আপনি সরকার তৈরি করছেন। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা যারা চটে বসে আছেন, যারা আপনারা নিচে বসে আছেন, আপনারা এতটাই পাওয়ারফুল, মোদিজিকে আপনারাই তৈরি করেছেন।
আপনারা এতটা পাওয়ারফুল মমতা ব্যানার্জিকে আপনারা তৈরি করেছেন, আপনারা এতটা পাওয়ারফুল ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী তৈরি করেছেন, আপনারা এতটাই পাওয়ারফুল মমতা ব্যানার্জিকে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করেছেন, আপনারা এতটাই পাওয়ারফুল স্নেহাশিস বাবুকে আপনারা ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করেছেন। কিন্তু দুর্ভাগ্য, ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করলেন, হেলথ মিনিস্টার তৈরি করলেন, এডুকেশন মিনিস্টার তৈরি করলেন, লেবার মিনিস্টার তৈরি করলেন, কিন্তু দিনের শেষে তারা মোটা অঙ্কের মাইনে পাচ্ছে। আপনি আবার তাদেরকে মাইনে দিয়ে রেখেছেন, কারো 1.5 লাখ টাকা, কোনো বিধায়ককে 1,21,000 টাকা আপনি তাদেরকে দিয়ে রাখলেন। তারা উপকৃত হলো, ফোন খরচের জন্য তারা মাস গেলে 5,000 টাকা করে পাচ্ছে, যেখানে 1 বছরের প্যাক 5,000 টাকার মধ্যে হয়ে যায়। মাস গেলে আপনারাই তাদেরকে 5,000 টাকা করে দিচ্ছেন, তারপরেও দেখেন ওরা বিত্তশালী ক্রমশ হয়ে যাচ্ছে আর আপনারা ক্রমশ পিছন দিকে যাচ্ছেন। তাহলে আমাদের কি করতে হবে? এবার সরকার নিজেরা তৈরি করবে। আবার ক্ষমতা আছে, আপনি শিক্ষামন্ত্রী তৈরি করলে স্কুলের হাল পরিবর্তন হয়ে যাবে। আপনি হেলথ মিনিস্টার তৈরি করে নিজে থেকে হসপিটালের আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি পরিবহন মন্ত্রী তৈরি করে নিজের থেকে গণপরিবহন সরকারি বাস ব্যবস্থা যেটা আছে, যেটা ভেঙে পড়েছে, সেটার পরিবর্তন হবে। আপনি অর্থমন্ত্রী তৈরি করুন, আমাদের পুলিশ সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে আমাকে তৈরি করতে হবে। তো আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম, 6 মাসের জন্য আমাকে দিক অর্থ দপ্তর, যা প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিএ দেব, এবং সাথে সাথে কি বলেছিলাম, যে প্রকল্পগুলো চলছে একটাও বন্ধ করব না। যদি ফেল হয় কোনো দিন আর রাজনীতির মঞ্চে উঠব না। কিন্তু মমতা ব্যানার্জি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। জায়গা আছে তো। তাহলে আমরা আমাদের ভুলটা নিজেরাই করছি। সব ভোটের আগে একদম 4.5 বছর আমরা এই করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা চলবে না, ওটা চলবে না, এ খারাপ ও খারাপ, খুব ফতোয়া দিলাম, খুব কথা বললাম, ভোটের সময় সব ভুলে গেলাম। তাই আপনাদের বলবো, আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার পাওয়ারটা কত। দেশের সংবিধান আর্টিকেল 326 সংবিধানে, ভারতের সংবিধানে 326 নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে। যে অস্ত্রটা AK-47-এর থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা M5-এর থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল, সেটা কি বলুন তো? আপনার ভোটিং রাইট। ভারতের সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, স্বাধীন দেশের নাগরিক, ভারতের নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, সেই ভোটদানের স্বাধীনতা আছে। আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার বুথের মেম্বার তৈরি হয়। সুতরাং আপনার হাতে এই পাওয়ারটা, সংবিধান এত বড় পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার 79 বছর পরেও আমাদেরকে এখনো বলতে হচ্ছে, কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নাই। এখনো বলতে হচ্ছে, আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না। এখনো বলতে হচ্ছে, আমি কৃষক কেন বিলো 8,000 মাস গেলে ইনকাম করছি। এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে। তাই বাংলার মানুষ, বোদায়ের মানুষ, সজাগ হন, সতর্ক হন, ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না। আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন। আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন। আপনাদের বলবো, আগামী দিন আসছে, আমডাঙ্গা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন। আমডাঙ্গা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন, রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমডাঙ্গার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে, আমডাঙ্গার মানুষের অভাব অভিযোগের কথা বলবে, আমডাঙ্গার মানুষের ভালো কি হবে তার কথা বলবে। আমডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান, আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্র, আমডাঙ্গার সম্প্রীতি, আমডাঙ্গার ঐক্য, আমরা এক কথায় আমডাঙ্গার মানুষ যাতে ভালো থাকে, যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা, বিধানসভা। তাই আগামী 2026 আসছে, আমরা আমডাঙ্গা থেকে, আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো, যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক, আমডাঙ্গার মানুষের ভালো থাকার কথা বলবে। করতে হবে তো নাকি? আর নালে কি হবে? আমি কারো ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করেছি দেখেছেন? এখানে এসে একটা কথা বলে যায়। আমরা আপনাদের বর্তমান বিধায়কের নাম কি? রফিকার রহমান সাহেব
না, আমি ওসবে যাচ্ছি না। আমি একটা বলি, উনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমিও সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আমরা একটা ভিজিটে গিয়েছিলাম, তাই তো নাকি? তো কিছু ছবি উঠেছিল, উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছে, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। আবার তারপরে বলছে এআই দিয়ে নাকি করেছে। তো আমি এই ধরনের অসত্য কথা বলি না ভাই। ওখানে বিজেপিরও বিধায়ক ছিল, তৃণমূলেরও ছিল, সংযুক্ত মোর্চারও বিধায়ক ওখানে ছিল। সরকারি একটা কমিটি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের হাল দেখতে। আমি ওখানে গিয়ে না, আমি বাথরুমে চলে গিয়েছিলাম। ওরা গিয়েছে মাস্টারমশাই কে কী করছে, সে ভুল কাজ ওনারা কিছু করেনি। ওনারাও অন্য দেখছিল, মিড ডে মিল কেমন করে খাচ্ছে না খাচ্ছে সব দেখেছে। আর আমি এগুলো দেখার পরে বাথরুমে চলে গিয়েছিলাম, গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি, আমার মোবাইলে আছে। চাইলে আমি ফেসবুকে একবার পোস্ট করেছিলাম, চালিয়ে দিতে পারবো। কেন? আমাকে পাঠানো হয়েছে ওখানে কিসের জন্য? ওইগুলো দেখার জন্য। আমি ভালোগুলো তো আমার নজরে সব এমনি এসে যাবে, ভেসে ভেসে আসবে, তাই না? তা আমাকে খুঁজতে হবে কি? আমি তো বিরোধী, খারাপগুলো যত খুঁজবো, বিরোধীরা যত আওয়াজ তুলবে, খারাপগুলোকে ঠিক করার জন্য তৎপর হবে। এই আমাদের যে ডেমোক্রেসি, আমরা গর্ব করে বলি, আপনারাও বলবেন। কোনো বিদেশি নাগরিকের সাথে যদি কোনো সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কথা বলেন, বা বিদেশি নাগরিক যখন দেশে আসে গর্ব করে আমার দেশের ডেমোক্রেসির কথা বলবেন, যে আমার দেশের এমন ডেমোক্রেসি। কিন্তু দুর্ভাগ্য, এটা ওদেরকে বলবেন না, আমি বলছি আপনাদের দুর্ভাগ্য, আমরা ডেমোক্রেসিকে ইউটিলাইজ করতে পারি না, এটা আমাদের দোষ। কিন্তু আমাদের ডেমোক্রেসি পাওয়ারফুল ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিতে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, এই সামনে যে চায়ের দোকানে যে চা বিক্রি করছেন ওই কাকা বা ওই চাচারও অতটাই ভোটের ক্ষমতা। এর থেকে বড় জিনিস আর কি নেবেন? এটা আমাদের দেশের ডেমোক্রেসি। আর একটা বলবেন কি, যে আমার দেশের ডেমোক্রেসিতে অপোজিশনকে আজকে কিন্তু কথা বলতে দিচ্ছে না। আপনাদের বলে যাই, যেখানকার ডেমোক্রেসিতে অপোজিশন যতটা শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু নরেন্দ্র দামোদর দাসের পরিচালিত ভারত সরকার বিরোধীদেরকে পছন্দ করছে না। আর মমতা ব্যানার্জির পরিচালিত পশ্চিমবাংলা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য নওশাদের নামে 20টা মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কোনোদিন একটা ভাষা খারাপ করেছি বলতে পারবেন স্টেজ থেকে? করিনি, আমার করার প্রয়োজন নাই, কারণ আমি তো এখান থেকে করে কামিয়ে খেতে আসিনি। আমি বিরোধী বিধায়ক, আমি আয়না। বিরোধী মিন্স মিরর। বিরোধীদের কাজ আয়না। সরকার চলছে, এই চলার মধ্যে যে ভুলগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া। সরকারের কাজ কি? এই ভুলগুলোকে নোটিশ করে ঠিক করে নেওয়া। কিন্তু আমি যখন বলছি যে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, এখানকার কৃষকরা কেন মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে, আমি যখন তথ্য দিয়ে বলছি, হরিয়ানায় চলে যান, পাঞ্জাবে চলে যান, জম্মু কাশ্মীরে চলে যান, তামিলনাড়ু চলে যান, উত্তরপ্রদেশ চলে যান, ওখানকার কৃষকরা মাস গেলে 12, 14, 18, 22,000 টাকা ইনকাম করছে। তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কেন 8,000-এর নিচে ইনকাম করবে? এটা ভুল কথা বলছি আমি? এর উত্তর দিতে পারছে না। সর্বোপরি আমি প্রশ্ন করছি, মেঘালয় রাজ্যটা একটি ছোট্ট রাজ্য, মাত্র 313 বা 360 হেক্টর জমি আছে চাষযোগ্য। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে। আর পশ্চিমবাংলায় প্রায় 88 লক্ষ হেক্টরের ওপরে কৃষি জমি থাকার পরও এখানকার কৃষকরা মাস গেলে কেন মাত্র 8,000 টাকার নিচে ইনকাম করবে? এর জবাব তো নওশাদ সিদ্দিকী চাইবে, মমতা ব্যানার্জিকেই দিতে হবে। যখন আমি প্রশ্ন করছি, মমতা ব্যানার্জিদের কাছে কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি 2011 সালের আগে যে তৃণমূলের নেতাটা একটি ভাঙা সাইকেল নিয়ে ঘোরার সমর্থ ছিল, সে আজকে স্করপিও নিয়ে ঘুরছে, ওতে আমার রাগ নাই। কিন্তু 2011 সালের আগে আমার কৃষক ভাইটা যে জায়গায় ছিল তার অবস্থার পরিবর্তন কেন হলো না? এ প্রশ্ন আমি করব। এর উত্তর ওরা দিতে পারছে না। নওশাদকে ধরে জেলের মধ্যে রাখ। বুঝতে পারছেন কি বলছি? সমস্যাটা এখানে। বিরোধীদের কাজ কি? বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে তার ভুলটা দেখিয়ে দেওয়া বা সঠিক পরিকল্পনাটা তুলে ধরা। যাক, এই বিরোধী থাকাও ভালো। আমরা যে বিরোধী আসনে বসে আছি, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বিরোধিতা করাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করাটাও ভালো। আর একটা যেটা ডেমোক্রেসির কথা বলছি, সেটা হচ্ছে, কারো কি অসুবিধা হচ্ছে নাকি শুনতে?
আমি আজকে একটু অন্য ধরনের বক্তব্যটাই দিতে চাইছি। চোর ডাকাত কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু আগে জানতে হবে সিস্টেমটা কি, সিস্টেমটা জানতে হবে। এই যে আমরা পুলিশের ওপরে অনেক সময় অনেক গুসা করি, তাই না? গুসা করি তো, রাগ দেখাই তো, কিন্তু পুলিশকে চালাই কে বলুন? পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী কে তৈরি করেছে বলুন আপনারা? হ্যাঁ, আপনারা তৈরি করেছেন। আপনারা না ভোট দিলে পুলিশ মন্ত্রী হতো? তা আপনারা ভুল লোককে দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন ভোট দিয়ে, ভুল জায়গায়। আর পুলিশের কাছ থেকে ভালো আশা করবেন কি করে? পুলিশ ভালো কাজ করতে চাইলেও পুলিশ মন্ত্রী এদেরকে দিয়ে খারাপ কাজ করায়। এদের দোষ নেই আমি মনে করি, অল্প কিছু গুটি কয়েক আছে তাদের বিরুদ্ধে আমরা। তাহলে পুলিশ মন্ত্রী আগামী দিনে যদি আপনারা ভালো করেন, পুলিশ পুলিশের কাজ করবে। পুলিশ আমার শত্রু নয়, আমার সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য, আমাদের সামাজিক তারা বন্ধু, তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করব। কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী বাজে লোককে করে ফেলেছেন, ভুল লোককে করেছেন, তাহলে পরিচালনা ভুলভাবে হবে। বন্ধুগণ, আমাদের দেশের ডেমোক্রেসির পাওয়ারটা কত জানেন? পাওয়ারফুল ডেমোক্রেসি জানেন? সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন, সারা পৃথিবী জুড়ে যত রাজনৈতিক দল আছে একদিকে করবেন, আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখুন তাদের রাজনৈতিক দল ভারতে কত আছে দেখবেন। সারা পৃথিবী জড়ো করলে ২৫০০ রাজনৈতিক দল পাবেন না। আমার এই মহান ভারতবর্ষে ডেমোক্রেসিটা এতটাই পাওয়ারফুল, ডেমোক্রেসিটা এতটাই ফ্লেক্সিবল, যেখানে ২৫০০ রাজনৈতিক দল কন্টেস্ট করার মতো জায়গায় আছে, তার রেজিস্ট্রেশন পেয়েছে। এটা তো বড় জিনিস আমাদের জন্য। অর্থাৎ আপনি চাইলে রাজনৈতিক দল খুলতে পারেন, আপনি চাইলে প্রচার করতে পারেন, আপনি চাইলে ভোট চাইতে পারেন, এখানে কোনো মানে আটকাবার কোনো প্রশ্ন নেই। এত ভালো ডেমোক্রেসিটাকে আমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছি না, ইউটিলাইজ করতে পারছি না। তাই আপনাদের বলবো, প্র্যাকটিস আর ইউটিলাইজ যেটাই বলেন না কেন, যদি করতে চান ভালো লোকের হাতে দায়িত্ব দিন। যে ভালো লোকের হাতে দায়িত্ব দিলে, যে স্বপ্ন দেখে যে আগামী দিনে যদি আপনারা এই বিশ্বজিৎ দ্বারা যদি আপনারা আমাদেরকে আগামী দিনে যদি এই বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন, আপনাদের এখানে বোধহয় এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই জেলার মানুষকে কলকাতার পিজি হসপিটালে, কলকাতার আরজি করে, কলকাতার এনআরএসে, কলকাতার স্টার সরকারি হসপিটালে যেতে লাগবে না। এই উত্তর ২৪ পরগনাতেই পিজি তৈরি হবে, এনআরএস তৈরি হবে, আরজি তৈরি হবে, কলকাতার স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে।